প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেকেন্ড ক্লাসে চলে আসলাম। কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের। দেখো, আজকে আমরা শক্তি সম্পর্কিত কিছু এমসিকিউ পড়ার চেষ্টা করব। তো তোমরা যদি শক্তি নিয়ে বুঝতে চাও তাহলে তোমাদেরকে কয়েকটা কথা মনে রাখতে হবে। দেখো, এখানে বলা হয়েছে শক্তির উৎস। আমরা শক্তির উৎস সাধারণত দুইভাবে পাই। কয়ভাবে পাই? দুইভাবে পেয়ে থাকি শক্তির উৎসগুলো। তো একটা হচ্ছে নবায়নযোগ্য আর একটা হচ্ছে অনবায়নযোগ্য। দেখো, নবায়নযোগ্য মানে কি? এটাকে তুমি বারবার বারবার নতুন করতে পারবা, এমন শক্তি যেগুলো কি নতুন করে বারবার ইউজ করতে পারবা। একে বলা থেকে রিনিউএবল। ঠিক আছে, রিনিউয়েবল এনার্জি। আর এটা কি? এটা তো রিনিউ করা যাবে না, মানে এটাকে নতুন করে তুমি ব্যবহার করতে পারবা না। অর্থাৎ যে সকল শক্তি তুমি বারবার ইউজ করতে পারবা, হ্যাঁ, বারবার তুমি এটা কি করতে পারো? ইউজ করতে পারবা, যেগুলো কখনো শেষ হবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে নবায়নযোগ্য। আর যেগুলো তোমার একটা সময় কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, তাকে বলা থেকে অনবায়নযোগ্য শক্তি। তাহলে শক্তির উৎস কয় ধরনের? শক্তির উৎস হচ্ছে দুই ধরনের, একটা নবায়নযোগ্য, একটা অনবায়নযোগ্য। এরপরে যদি আমরা একটু চিন্তা করি, পরের কোশ্চেনটা দেখো, নবায়নযোগ্য শক্তি কারা কারা, এগুলো একটু আমরা পড়ার চেষ্টা করব। দেখো, নবায়নযোগ্য শক্তি কারা কারা। প্রথমে দেওয়া আছে কি? জলবিদ্যুৎ। আচ্ছা, তুমি বলো, জল দিয়ে পানি আটকায়া তারপর যে বিদ্যুৎ তৈরি করা হয়, যেমন বাংলাদেশের কর্ণফুলী নদীতে এরকম জল দিয়ে কি করা হয়? বিদ্যুৎ তৈরি করা হয় থাকে বাংলাদেশের কর্ণফুলী নদীতে। তো জল দিয়ে যে বিদ্যুৎ তৈরি করবে, তো এই জল এটি কি শেষ হয়ে যাবে? না, এটা সহজে শেষ হয়ে যাবে না, এটা বারবার তুমি ইউজ করতে পারবা। তারপর হচ্ছে বায়োমাস। ঠিক আছে, বায়োমাস এটাও তুমি কি করতে পারবা? বারবার ইউজ করতে পারবা। তারপর সৌরশক্তি, সূর্যের আলো, এগুলো কি শেষ হবে? না, বারবার ইউজ করতে পারবা। বাতাস, বাতাস কি শেষ হয়ে যাবে? না, তাই কি বারবার ইউজ করতে পারবা। তারপরে একটা আছে জিও থার্মাল। এটার মধ্যে স্টার দিলাম কারণ এটা অনেক সময় ভুল হয়ে যায় অনেকের। জিও থার্মাল বা আরেক নাম কি? ভূতাপীয় শক্তি। জিও মানে কি? ভূ, আর থার্মাল মানে কি? তাপীয়, ভূতাপীয় শক্তি। মানে কীরকম? মানে হচ্ছে তোমার যে পৃথিবীর তোমার অভ্যন্তরভাগে যদি তুমি ঢুকো, তাহলে এইখানে প্রচুর পরিমাণে কি পাওয়া যাবে? তাপ বা হিট পাওয়া যাবে। ঠিক আছে, এইখান থেকে তুমি একটা গর্ত করে পাইপের সাহায্যে যদি তুমি মনে করো এখান থেকে কোনো এনার্জি বের করে নিয়ে আসতে পারো, তখন এটাকে কি বলে? ভূতাপীয় শক্তি, মাটির একদম অনেক গভীর বা অভ্যন্তর থেকে। তো এখানে প্রচুর পরিমাণে এনার্জি জমা আছে, এটাও কি শেষ হবে না। তাহলে মনে রাখবা পানি, মনে রাখবা বাতাস, তারপর হবে সূর্যের আলো, বায়োমাস, এগুলো কি? নবায়নযোগ্য। এবং জিওথার্মাল বা ভূতাপীয় শক্তি হচ্ছে নবায়নযোগ্য। এটি মাস্ট মুখস্থ রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। পৃথিবীতে যত শক্তি আছে সেই মোট শক্তির 5/1 হচ্ছে কি? নবায়নযোগ্য শক্তি। অর্থাৎ পৃথিবীর সমস্ত শক্তির যদি 5 ভাগে ভাগ করো, তার মধ্যে মাত্র 1 ভাগ কি হবে? নবায়নযোগ্য শক্তি। মানে এর পরিমাণ খুবই কম। ঠিক আছে, ম্যাক্সিমাম রিসোর্সই একসময় শেষ হয়ে যাবে, তবে একমাত্র নবায়নযোগ্য শক্তি শেষ হয় না। এবং এটা কয় ভাগ আছে? মাত্র 5/1 এটা পরীক্ষাতে আসে, এটা এমসিকিউতে আসে। আচ্ছা, তারপরে দেখো, অনবায়নযোগ্য শক্তি, যাদেরকে আমরা রিনিউ করতে পারবো না, যারা একসময় শেষ হয়ে যাবে, এদেরকে দেখি তেল। দেখো, পৃথিবীতে তেল আজীবন থাকবে না, পৃথিবীতে একসময় এটা কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। বিভিন্ন ধরনের গ্যাস সব সময় থাকবে না, যেমন মিথেন। মিথেন আছে, ইথেন হইতে পারে, বিউটেন হইতে পারে। ঠিক আছে, আমরা যে রান্না করি সিলিন্ডারের ভিতরে কোন গ্যাস থেকে? বিউটেন গ্যাস থেকে। এই বিউটেন গ্যাস এগুলো কি একসময় বিউটেন হবে, হ্যাঁ, একসময় কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে কয়লা, সব সময় থাকবে না। ঠিক আছে, কয়লা এক সময় শেষ হয়ে যাবে। নিউক্লিয়ার শক্তি, নিউক্লিয়ার শক্তি সাধারণত কীভাবে হয়? কোনো পারমাণবিক একটা পদার্থকে নিয়ে, যেমন ধরো ইউরেনিয়ামকে আমি ভেঙে সেখান থেকে আমি কী পাচ্ছি? এনার্জি পাচ্ছি। কিন্তু প্রকৃতিতে ইউরেনিয়াম তো নির্দিষ্ট, ইউরেনিয়াম তো একসময় শেষ হয়ে যাবে। তার মানে নিউক্লিয়ার শক্তি একসময় কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে তেল, গ্যাস, কয়লা, যেগুলো যে জ্বালানো যাচ্ছে, এবং নিউক্লিয়ার শক্তি, এটা কি? অনবায়নযোগ্য শক্তি। এর মধ্যে আমার পছন্দ হচ্ছে নিউক্লিয়ার শক্তিটা পরীক্ষাতে বেশি দেয়, স্টার দিলাম। নিউক্লিয়ার শক্তি কেমন শক্তি? অনবায়নযোগ্য শক্তি, এক সময় শেষ হয়ে যাবে। তারপরে যদি আমরা দেখি কোন দেশে বায়োফুয়েল ব্যবহার করে, দেখো ফুয়েল মানে কি জানো? ফুয়েল মানে হচ্ছে জ্বালানি। ফুয়েল মানে হচ্ছে জ্বালানি। আর বায়ো মানে কি? বায়ো মানে জীব বা কোনো কিছু থেকে এই জ্বালানিটা তৈরি করা হবে। মানে এমন অনেক গাছ আছে, যে সকল গাছ থেকে সরাসরি যে তেলটা বের করা যায়, এই তেল দিয়ে তোমার কি করা যায়? জ্বালানি হিসাবে কি করা যাবে? ইউজ করা যাবে। ঠিক আছে, আমরা যে রান্না করি না, আমরা যে রান্না করি, রান্না করার কাজে আমরা কি কি ইউজ করি? রান্নাতে তেল ইউজ করি না? তো ডিজেলের পরিবর্তে অনেক সময় চেষ্টা করতেছে এই তেলটা ইউজ করার জন্য। তো ডিজেল দিয়ে তো তোমার বিভিন্ন মোটর সাইকেল বা অনেক কিছু চলে, গাড়ি চলে। তো এই ডিজেলের পরিবর্তে যদি এই তেল দিয়ে চলে, তাহলে এই তেলটা তো আবার কী করা যায়? রান্নার তেলটা কিন্তু গাছ থেকে উৎপন্ন করা যায়।
এটা কিন্তু ভালো, ঠিক আছে? যদি উৎপন্ন করা যায় বা এই পদ্ধতিটা যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায়। এটাই বলছে বায়ো মানে জীব থেকে উৎপন্ন হবে, ফুয়েল মানে কি জ্বালানি। যদি জীব থেকে কোনো জ্বালানি তৈরি করা হয় তাহলে আমাদের মাটির নিচে তেল গ্যাসের জন্য ডিপেন্ড করতে হবে না। আমরা গাছ থেকে ডিরেক্টলি তেল পাবো, যে তেল দিয়ে জ্বালানি হিসাবে ইউজ করা যাবে। বলছে কোন দেশ এটা নিয়ে গবেষণা করতেছে বা এটা নিয়ে খুব চেষ্টা করতেছে, এটা হচ্ছে ব্রাজিল। মনে থাকবে। তারপরে দেখো প্রাকৃতিক গ্যাস তো আমরা বুঝি, বাসা বাড়িতে রান্না করি। প্রধান উপাদানের নাম কি? মিথেন। মনে থাকবে। প্রাকৃতিক গ্যাস মানে কি? মিথেন। মিথেন মানে কি? CH4। সূর্যে কোন বিক্রিয়া হয়? সূর্য হয় ফিউশন বিক্রিয়া। এটা তো সহজ, MCQ। ফিউশনের জ্বালানি কোনটি? দেখো ফিউশনের জ্বালানি হচ্ছে হাইড্রোজেন। মনে থাকবে। ফিউশন এই যে ফিউশন বিক্রিয়া হয়, এই ফিউশন বিক্রিয়া জ্বালানি কোনটা? হাইড্রোজেন। তারপরে এখান থেকে বলছে শক্তির রূপান্তর, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, শক্তির রূপান্তর। ঠিক আছে, দেখো প্রথমে কি বলছে? জেনারেটর। তুমি বলো জেনারেটরে কি হয়? জেনারেটরে কি হয়ে থাকে? জেনারেটরে কিন্তু প্রথমে কি হয়ে থাকে? জেনারেটরে কিন্তু ভিতরে তোমার একটা টারবাইন ঘোরার চেষ্টা করা হয়, অথবা জেনারেটরের ভিতরে কি, মেইন কথা সহজভাবে যদি মনে রাখতে চাও, জেনারেটর কি একটা যন্ত্র না? তাহলে এটার ভিতরে থাকবে কি? যান্ত্রিক শক্তি। কিন্তু জেনারেটর দিয়ে আমরা কি কারেন্ট পাওয়ার চেষ্টা করি না? তাহলে জেনারেটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি বা কারেন্টে রূপান্তরিত হয়। তারপর দেখে গাড়ির ইঞ্জিন। আচ্ছা, গাড়ির ইঞ্জিন কি একটা যন্ত্র কি যন্ত্র না? এটা একটা যন্ত্র। তাহলে গাড়ির ইঞ্জিনে কি হয়ে থাকে? দেখো গাড়ির ইঞ্জিনে কি দেওয়া হয়? গাড়ির ইঞ্জিনে কিন্তু আমরা একটা ফুয়েল দিই, মানে জ্বালানি দিই। তুমি তেল দাও বা পেট্রোল দাও, ডিজেল দাও, যাই দাও, এগুলো কি রাসায়নিক পদার্থ না? এর ভিতরে কোন শক্তি জমা থাকে? রাসায়নিক শক্তি। কিন্তু আমার গাড়িটা কি চলে? যন্ত্রের মতো কাজ করে, ইঞ্জিনটা চলে না? কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি। ঠিক আছে, দেই হচ্ছে ফুয়েল, এটা রাসায়নিক শক্তি, বাট ইঞ্জিনটা চলে, এটা কি? যান্ত্রিক শক্তি। রান্নার জন্য গ্যাস পোড়ানো। দেখো রান্নার জন্য গ্যাস পোড়ানো, তাহলে তুমি প্রথমে কি নেবা? গ্যাস। গ্যাসের ভিতরে কোন শক্তি জমা থাকে? গ্যাস তো একটা রাসায়নিক শক্তি, যেমন মিথেন, ইথেন, বিউটেন, এগুলা। কিন্তু রান্নার জন্য তুমি কি পাইতেছো? আগুন জ্বালাচ্ছ না? আগুনে কোন শক্তি থাকবে? তাপ। তাহলে এই রাসায়নিক শক্তি পোড়ায়া পাচ্ছি তাপ শক্তি। দেখো হাতে হাত রেখে ঘষা। হাতে হাত রাখলে আমরা যদি ঘষতে থাকি, এটা কি একটা যন্ত্রের মতো কাজ করবো না? তাহলে হবে যান্ত্রিক শক্তি। কিন্তু কিছুক্ষণ ঘষার পর হাত কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। তাহলে যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে? তাপ শক্তি। দেখো ফোনে চার্জ দেওয়া। ফোনে চার্জ দিলে তুমি অবশ্যই কারেন্টের সাথে তারে কি করো? ফোনে চার্জ দিলে অবশ্যই তুমি তারে কি করো? কারেন্টের সাথে যুক্ত করো না? তাহলে আসতেছে কি? তড়িৎ শক্তি বা কারেন্ট। কিন্তু ফোনের ভিতরে, ব্যাটারির ভিতরে তো এই চার্জটা জমা থাকে। ব্যাটারির ভিতরে কোন শক্তি হিসেবে জমা থাকে? রাসায়নিক শক্তি। মনে থাকবে এটা। ব্যাটারির ভিতরে কি থাকে? বিভিন্ন কেমিক্যাল থাকে, আমরা বিভিন্ন অধ্যায়ে পড়বো। তো ওই ব্যাটারির ভিতরে যে শক্তি হিসেবে জমা থাকে, এটা রাসায়নিক শক্তি, বাট দিতেছে কি? কারেন্ট চার্জে। তাই তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপর দেখো স্পিকার বাজানো। স্পিকার কিভাবে বাজে? আমি কারেন্টের সুইচ দিলে সে স্পিকার বাজবে। তাই স্পিকারে আসলে আমরা তড়িৎ শক্তি পাঠাই। কিন্তু স্পিকার আমাদের কি করে? সাউন্ড দেয় না। তাহলে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। এরপরে দেখো থার্মোকাপল। থার্মোকাপল হচ্ছে দুইটা ধাতব পাত নিবা, ঠিক আছে? এখানে একটা ধাতব পাত, এখানে কি আরেকটা ধাতব পাত নিবা। তো কাপল মানে কি? জোড়া। ঠিক আছে, কাপল মানে জোড়া, দুইটা ধাতব পাত নিবা। তো এই যে মাঝখানে তোমার এখানে কিছু এনার্জি তৈরি হবে থার্মোকাপলে। এই যে মাঝখানে যে দেখো, মাঝখানে এখানে দেওয়া হবে থার্মোস মানে কি? থার্মো মানে হচ্ছে তাপ। তাহলে দেওয়া হবে তাপ শক্তি, বাট এখান থেকে থার্মোকাপলরা ইউজ করি আমরা বিদ্যুতের জন্য। পাবো কি শক্তি? তড়িৎ শক্তি। তাহলে থার্মোকাপলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তি তড়িৎ শক্তিকে বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, থার্মো দিয়ে মনে রাখবো তাপ দিতেছি, আর ভেতর থেকে পাবো হচ্ছে বিদ্যুৎ শক্তি। তারপরে যদি তোমাদের মনে রাখে মাইক্রোওয়েভ ওভেন। ওভেন তো চিনি যে কোনো কিছু গরম টরম করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ওভেনে কি থাকে দেখো? ওভেনে হচ্ছে তুমি যেটা মনে রাখো সেটা হচ্ছে যে মাইক্রোওয়েভ ওভেনে তুমি যখন কোনো কিছু রাখো, হ্যাঁ, ধরো একটা ওভেন দেওয়া আছে এরকম, তো ওভেনের ভিতরে কিন্তু আসলে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ থাকে। মানে ওভেন আসলে আলোর খেলা হয়, হ্যাঁ। একটা আলো আসে এবং আলোকে বলে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, এটা আমরা সপ্তম অধ্যায়ে পড়বো। এখন একটু মনে রাখতে হবে আলোকে কি বলে? বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। তো এই আলোক শক্তিটা ভিতরে যায়, কিন্তু যাওয়ার ফলে কি হয়ে থাকে? এটা কি গরম হয়ে যায় না? তাহলে আলোক শক্তিটা কিসে রূপান্তরিত হয়ে থাকে? তাপ শক্তিতে রূপান্তর হয়ে থাকে। তাহলে মাইক্রোওয়েভ, দেখো মাইক্রোওয়েভ মানে একটা তরঙ্গ আসবে, এটা হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। ওয়েভ মানে কি? তরঙ্গ। এবং এটা গরম হবে জিনিসটা, তার মানে কি? তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তারপর বলছে ফটোগ্রাফিক প্লেট। দেখো ফটো মানে আলো, ফটো মানে কি? আলো। তাহলে আসবে কোন শক্তি? আলোক শক্তি। ফটোগ্রাফিক প্লেটে আসবে কোন শক্তি? আলোক শক্তি। এবং আসলে এটা তোমার কালারফুল হয়ে যায় এবং এটার ভিতরে থাকবে হচ্ছে রাসায়নিক শক্তি।
এটা মনে রাখতে হবে। ফটোগ্রাফিক প্লেটে আসবে হচ্ছে আলোক শক্তি, বাট যখন আলোটা তোমার দেখা যাবে এবং আলোটা ফুটে উঠবে, তখন এটাকে কোন শক্তি জমা হবে? রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে থাকে। তারপরে দেখো 1 বর্গ কিলোমিটার। 1 বর্গ কিলোমিটার মানে কি? তুমি দেখো এইদিকে তুমি নিচ্ছ 1 কিলোমিটার, এইদিকেও নিচ্ছ কয় কিলোমিটার? 1 কিলোমিটার। এদিকেও 1 কিলোমিটার, এদিকেও 1 কিলোমিটার। তাহলে এটা কি হবে? 1 বর্গ কিলোমিটার, কিলোমিটার স্কোয়ার। দৈর্ঘ্য গুণ প্রস্থ। 1 ইন্টু 1 মানে কত? 1। আর কিলোমিটার কিলোমিটার গুণ করলে কিলোমিটার স্কোয়ার। তাহলে হচ্ছে 1, এই যে 2 মানে কি? বর্গ, আর এটা কি? কিলোমিটার। বলছে 1 বর্গ কিলোমিটার এলাকায় এখানে যদি সূর্যের আলো পড়তো, এই যে এই জায়গাটুকুর ভিতরে, হ্যাঁ, যদি সূর্যের আলো পড়ে, বলছে কতটুকু তাপ পাওয়া যায়? এটা মুখস্থ রাখতে হবে। কত? 1000 মেগা ভোল্ট। কত পাওয়া যাবে? সরি ভোল্ট না তো, এটা তো ওয়াট হবে। এটা ওয়াট হবে, ভুল হয়েছে, এটা ডব্লু হবে। তাহলে কি বললাম? যে 1 বর্গ কিলোমিটার জায়গায় যদি তাপ পড়ে, তাহলে এই সূর্যের আলো পড়ে, তাহলে কতটুকু তাপ পাবো? 1000 মেগাওয়াট। মেগা কিন্তু অনেক বড়, মেগা কিন্তু অনেক বড়, ঠিক আছে? অনেকটুকু তাপ পাওয়া যায়, 1000 মেগাওয়াট। এরপরে কোশ্চেনটা যদি দেখি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য কে দায়ী? সমুদ্র পৃষ্ঠ, সমুদ্রে তো পানি থাকে, হ্যাঁ, পানি ধরে এই লেয়ারে আছেন, পানির উচ্চতা যদি এখান থেকে একটু বেড়ে যায়, এরকম হয়ে যাবে, তার মানে কি? তার মানে হচ্ছে তোমার গরমের কারণে সূর্যের আলো যদি তাপ দেই, তাহলে সমুদ্র পৃষ্ঠের পানির সূর্যের আলো তাপ দিলে পৃথিবীর দুই পাশে, দুই মেরুতে যে বরফগুলো আছে, এই বরফগুলো আস্তে আস্তে কী হবে? গরম হবে, ঠিক আছে? এই গরম হয়ে তারপর কি হবে? একটা সময় এই গরম হয়ে বরফটা গলে পানিতে পরিণত হবে এবং পানিটা সমুদ্রে এসে জমা হবে। প্রশ্ন হচ্ছে, সূর্য কেন এত বেশি তাপ বা গরম দিবে? তার কারণ হচ্ছে আমার প্রতিনিয়ত বাতাসে কি ছাড়তেছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাসে বেড়ে গেছে। কার্বন ডাইঅক্সাইডের কাজ হচ্ছে এই গরম রাখা। পৃথিবীটাকে কি রাখে? গরম রাখে। আর পৃথিবীর তাপমাত্রা যদি গরম হয়ে যায়, তাহলে বরফ কি হয়ে যাবে? মেরু অঞ্চলে বরফগুলো আছে, ওই বরফগুলো গলতে থাকবে। গলে 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 পানিটা কোথায় এসে মিশবে? সমুদ্রে এসে মিশবে। আর সমুদ্রের পানি কি তাহলে আগের মতো থাকবে? থাকবে না, বেড়ে যাবে। এটাই লিখছে, সমুদ্রের উচ্চতা বাড়ানোর জন্য কোন গ্যাসটা দেয়? কার্বন ডাইঅক্সাইড। তারপরে এখান থেকে যদি আরও পড়ি, ইউরেনিয়াম। আমরা তো ইউরেনিয়ামটা চিনি। তো ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল। ইউরেনিয়ামের অর্ধায়ু কত বছর? 704 মিলিয়ন বছর। এটা মুখস্থ, 704 মিলিয়ন বছর। এই যে এই কোশ্চেনটা না অনেকবার বোর্ড পরীক্ষাতে আসছে। এই যে এটা, এটা তোমার দিনাজপুর 24, তারপর ঢাকা বোর্ড 23, এরকম আরও অনেক আসছে, হ্যাঁ। বড় তোমার যশোর বোর্ড 23, এগুলোতে আসছে। ঢাকা বোর্ড 22ও আসছে। তো প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত? প্রকৃতিতে ইউরেনিয়াম কিন্তু অনেক কম পাওয়া যায়। দেখো 100 ভাগের মধ্যে 1 ভাগও না, আরও কম। কত? 0.7%। অনেক কম পাওয়া যায় ইউরেনিয়াম, এই জন্য ইউরেনিয়ামটা অনেক দাম। আচ্ছা, তারপরে দেখো, এটা একটা প্রশ্ন। নিউক্লিয়ার রিঅ্যাক্টর। নিউক্লিয়ার রিঅ্যাক্টর মানে কি? মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর মানে হচ্ছে চুল্লি বা চুলা, হ্যাঁ, যেখানে নিউক্লিয়ার বিক্রিয়াগুলো হয়। এখানে বলছে কোন পদার্থটা ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ইউরেনিয়াম ব্যবহার করা হয় থাকে। দেখো, তোমরা যদি আগেরটা দেখো, এখানে বলছিলাম প্রকৃতিতে ইউরেনিয়াম কত পাওয়া যায়? অনেক কম পরিমাণে আছে। এই জন্য এই ইউরেনিয়ামটা কেমন? অনেক দামি। এবং এটা দিয়ে কী করা হয়? এটা দিয়ে তোমার নিউক্লিয়ার বিক্রিয়া করা হয়। এটা লিখছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোনটি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ইউরেনিয়াম। বলছে ইউরেনিয়ামের সাথে কার বিক্রিয়া হবে? নিউট্রনের বিক্রিয়া হবে। এবং এই যে বিক্রিয়াটা হয়, বিক্রিয়াটার নাম কি? ফিশন। মনে থাকবে? কি লিখছে? ফিশন, নট ফিউশন। কি বলছি? ফিশন। মাত্র 3টা অক্ষর। কয়টা অক্ষর এখানে? 3টা অক্ষর। মনে যেতে থাকে, 3টা ওয়ার্ড আছে। ফিশন বিক্রিয়া। আমি বিক্রিয়াটা তোমাদেরকে লিখে দিই। দেখো, তুমি প্রথমে হচ্ছে ইউরেনিয়াম নিবা, ঠিক আছে? ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, আর ভর সংখ্যাটা এটা মনে রাখতে হবে 235। এবার ইউরেনিয়ামকে তুমি আঘাত করবা। কি দিয়ে আঘাত করবা? নিউট্রন দিয়ে আঘাত করবা। নিউট্রনের আমি 10 দিয়ে মনে রাখি, আসলে তার ভর সংখ্যা 10, এর কোনো পারমাণবিক সংখ্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এটা কেমিস্ট্রি পড়লে এটা ভালো করে বোঝার কথা। নিউট্রন আমি 10 দিয়ে মনে রাখি, বোঝার জন্য, আর কিছুই না। এর ভর সংখ্যা কত? 1, আর এর পারমাণবিক সংখ্যা কত? 0। তো ইউরেনিয়ামকে আমি একটা নিউট্রন দিয়ে আঘাত করলাম। আঘাত করলে এই ইউরেনিয়ামটা থাকবে না। এই যে বড় মৌল 92, এটা থাকবে না, এটা ভেঙে যাবে। ভেঙে 2টা পদার্থ তৈরি করবে। একটা হচ্ছে বেরিয়াম, আরেকটা হচ্ছে ক্রিপ্টন। 2টা পদার্থ তৈরি করবে। বেরিয়াম হচ্ছে 56 নম্বর মৌল, আর এটা হচ্ছে 36 নম্বর মৌল। দেখো 56 আর 36 যদি যোগ করো, ঘুরে কিন্তু 92 হয়, ঠিক আছে? তাহলে একটা বড় নিউক্লিয়াস ভাঙা ছোট ছোট কয়টা নিউক্লিয়াসে পরিণত হয়েছে? 2টা নিউক্লিয়াসে পরিণত হয়েছে। এদের ভর সংখ্যাটা তোমার মুখস্থ রাখতে হবে। এটা সবারই মুখস্থ রাখতে হবে। দেখো, মনে রাখলাম। শুধু এতটুকু উৎপন্ন হলে হবে না, এবং একটা নিউট্রন এখানে আঘাত করছিল,
এইখানে তোমার 3টা নিউট্রন হবে। কয়টা নিউট্রন হবে? 3টা নিউট্রন হবে। আর নিউট্রন কেমনে মনে রাখি? 10 দিয়া। ঠিক আছে? তো কয়টা নিউট্রন হবে? 3টা নিউট্রন হবে। আবার এই 3টা থেকে কয়টা হবে বলো? 3টা থেকে আবার কয়টা হবে? 3 স্কোয়ার মানে কত? 9টা। এইভাবে করে বাড়তে থাকে। তাহলে ইউরেনিয়ামের বিক্রিয়ায় এই যে প্রচুর পরিমাণে কি পাওয়া যায় বলো তো? নিউট্রন পাওয়া যায়। তো এই নিউট্রনটা অনেক সময় অনেক বেশি হয়ে যায়, তখন আমাদের প্রয়োজন হয় যে না আমি কন্ট্রোল করতে চাই, নিউট্রনটা শোষণ করে নিয়ে যেতে চাই। ঠিক আছে? তখন কি ইউজ করতে হয়? কন্ট্রোল রড। এটা এক ধরনের বিশেষ রড যেটা নিউট্রনটারে কি করে নেয়? শুষে নেয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে লিখছে এই যে ফিশন বিক্রিয়াটা আমরা পড়লাম, এই যে বিক্রিয়াটা ফিশন, এই ফিশন বিক্রিয়া দিয়ে কি তৈরি করা হয়? অ্যাটম বোমা তৈরি করা হয়। বারবার বলতেছে এটা কি বিক্রিয়া? ফিশন বিক্রিয়া। ফিশন, অ্যাটম বোমা তৈরি করা হয়। আচ্ছা, ইউরেনিয়ামের চেইন বিক্রিয়া মানে যে বিক্রিয়াটা, ইউরেনিয়ামের যে বিক্রিয়া, এই বিক্রিয়ার দ্বিতীয় ধাপে কয়টা নিউট্রন তৈরি হয়? 3টে নিউট্রন তৈরি হয়। কীরকম? প্রথম ধাপে দেখো এইটা না, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কয়টা নিউট্রন তৈরি হয়? এই যে দেখো 3টা। দ্বিতীয় ধাপে কয়টা নিউট্রন তৈরি হবে? 3টা। তারপর দেখো নিচের কোনটি ভর শক্তির সমীকরণ? যদি তোমাকে কখনো বলে ভর, ভর মানে এম, আর শক্তি মানে কি? শক্তি মানে হচ্ছে এনার্জি। ই আর এম দিয়া পৃথিবীতে একটা বিখ্যাত সূত্র আছে, আইনস্টাইনের সূত্র, ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার। এটা পরীক্ষার জন্য অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার, এটা আমাদের মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ই মানে কি? ই এম মানে হচ্ছে বস্তুর ভর, ভর। আর সি মানে কি? ভর শক্তির সমীকরণ কি? ইকুয়ালস টু এম সি স্কোয়ার। সি মানে হচ্ছে আলোর বেগ, সি মানে আলোর বেগ। এই যে আলোর বেগ না, এটা কিন্তু মুখস্থ বসাইতে হবে আমাদের। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা আমাদের মুখস্থ মান। সি কি? আলোর বেগ ইকুয়ালস টু এম সি স্কোয়ার। এইটা একমাত্র সূত্র যেই সূত্র দিয়া ভরকে শক্তিতে রূপান্তর করে কি দিয়া? আলোর বেগের বর্গ দিয়া গুণ করার পর। তারপরে দেখো এইখানে কি বলছে? 1 কেজি ভরের কোনো বস্তু, এটা কার মান? এম মানে ভর। একে আমি সম্পূর্ণ কিসে পরিণত করতে চাই বলো তো? শক্তি। শক্তি মানে কি? এনার্জি। কত জুল শক্তি তৈরি হবে? আচ্ছা আমি এক কাজ করি, তোমাকে কি বলছে? শক্তিতে বানাবা না, ভরকে শক্তিতে। তুমি দেখো তো আগের প্রশ্নটা কি বলছে? ভর কি হয়ে যাবে? শক্তিতে রূপান্তরিত হবে। কোন সূত্র দেয়া? ইকুয়ালস টু এম সি স্কোয়ার। এইটা তো সেটাই বলছে, ভরকে শক্তিতে রূপান্তর করতে চাও, তাহলে কি লিখবা? ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার। এম মানে কি? বস্তুর ভর। কয় কেজি? 1 কেজি, লিখলাম 1। সি মানে কি? আলোর বেগ, মুখস্থ কত? 3 × 10⁻⁸ কত? 8। এবং এটা আলোর বেগ, তার কি? সূত্রের স্কোয়ার। এখন এটা যদি আমরা তোমার ক্যালকুলেটরে গুণ করি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে এটা এরকম হবে, 3 স্কোয়ার করলে হবে 9, আর 10⁻8 স্কোয়ার করে দেবো। আচ্ছা তাহলে এটা হবে তোমার 10⁻16 জুল। শক্তির একক কি বলো? জুল। যদি বলে কত জুল শক্তি তৈরি হবে, তাহলে 9 × 10⁻6। যদি 5 কেজি ভরের বস্তু হইতো তাহলে এখানে কত দিতাম? 5। 10 কেজি ভরের বস্তু হলে এখানে কত দিতাম? 10। চাইছে কত? 1 কেজি, তাহলে এখানে দিছি 1। এত জুল শক্তি তৈরি হয়েছে। আবার তোমার সাথে একটু দেখো, স্যাররা একটু কোশ্চেন কঠিন করতে পারে, বলতে পারে কত জুল শক্তি, আবার বলতে পারে না কত কিলোওয়াট আওয়ার শক্তি তৈরি হবে, মানে জুলে অ্যান্সারটা চায় নাই। তখন তুমি কি করবা? যদি এইটা চাইতো কিলোওয়াট আওয়ার, তুমি কত পাইছো? 9 × 10⁻6 জুল, এটা তো পাইছো। এখান থেকে যদি কিলোওয়াট আওয়ারে নিতে চাও, তাহলে আমি বলি জুলকে, জুলকে যদি কেউ 3.6 × 10⁻6 দিয়ে ভাগ করে, 3.6 × 10⁻6 দিয়ে কেউ যদি ভাগ করে, তাহলে যে অ্যান্সারটা পাবো এটা কিলোওয়াট আওয়ারে চলে যাবে। ঠিক আছে? কিলোওয়াট আওয়ারে চলে যাবে। এবং এটা উত্তরটা আমি বলে দিই, উত্তরটা হবে, মানে এটা উত্তরটা এরকম হবে 2.5 × 10⁻10 কিলোওয়াট আওয়ার। তাহলে কী করবো? প্রথমে অ্যান্সারগুলো বের হবে জুলে, জুল থেকে যদি আবার কিলোওয়াট আওয়ারে যায়, তাহলে 3.6 × 10⁻6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা পারবো। আমাদের আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।